এনবিআর সম্পর্কে মানুষের যে অবিশ্বাস ও সন্দেহ আছে তা দূর করার দায়িত্ব প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থে এটিকে জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করবে সরকার। বিশৃঙ্খলা না করে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ঘাটতি। প্রতি বছরই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কাঙ্ক্ষিত হারে আদায় না হওয়ায় থেকে যাচ্ছে বড় ধরনের ঘাটতি। ফলে উন্নয়নক্রম বাস্তবায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে সরকারের উপর বাড়ছে চাপ। এমন বাস্তবতায় রাজস্ব আদায়ে গতিশীলতা আনতে কর ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে রাজস্ব সম্মেলনের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা। মঙ্গলবার সকালে সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। রিফর্মটা গ্র্যাজুয়ালি হবে, নাহলে মানুষ কোপ করতে পারবে না। আর অন্য যে বিষয়টা আপনি বললেন, গ্রে লাইন একটা আছে, এটার দায়িত্ব মনে হয় গ্রে লাইনটাকে মুছে দেওয়ার দায়িত্ব আমি যতটুকু বুঝি এটা আপনাদের পক্ষ থেকে নিতে হবে। এই উদ্যোগটা আপনাদেরকে নিতে হবে। গত ফেব্রুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত রাজস্ব আহরণের গতি ইতিবাচক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন কর্মকাণ্ড এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছে, এখন সময় ঘুরে দাঁড়ানোর। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জুনের শেষ পর্যন্ত সময়টিতে রাজস্ব আহরণের পরিমাণ ছিল ইতিবাচক। এটি প্রমাণ করে আপনারাই পারেন এবং আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব, যেটি আপনাদের কারো কারো বক্তব্য থেকেও উঠে এসেছে। করদাতাতে সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই নিতে হবে। আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের সময় এনবিআর কর্মকর্তাদের শাস্তি মওকুফের বিষয়টি পুনর্বিবেচনা করার। সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। আমি এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, যদিও ওপেন ফ্লোর ডিসকাশনে আমি বলেছি, তারপরেও আবারও বিষয়টি আমি উল্লেখ করতে চাই। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আসুন আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। রাজস্ব খাতে শত দক্ষ কর্মকর্তাদের সুযোগ দিতে কর্মসহায়ক পরিবেশ তৈরিতে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথাও জানান সরকার প্রধান। আরও সমৃদ্ধ, আরও বিনিয়োগ এবং আরও ব্যবসা বান্ধব একটি রাজস্ব ব্যবস্থাপনার প্রত্যাশায় পরে রাজস্ব খাত সংক্রান্ত বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুরু হলো এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম। আজ নারায়ণগঞ্জ মহাসড়কের মেঘনা ব্রিজ টোল প্লাজায় এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি মহাসড়ক এই ব্যবস্থার আওতায় আনা হবে। সড়ক পথে পুলিশ, মালিক, শ্রমিক কেউ চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এখন থেকেই চালকদের প্রতিটি মুহূর্তের গতিবিধি নজরদারিতে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা। মহাসড়কে কোনো চালক দ্রুত গতিতে গাড়ি চালালে, উল্টো পথে যাওয়া কিংবা মোবাইল ফোনে কথা বললেও তা শনাক্তের পর জরিমানা করবে এই ক্যামেরা, যা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে চালকের কাছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় হাইওয়ে পুলিশ আয়োজিত অনুষ্ঠানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা অটো ফাইন কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়ক এআই ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান তিনি। আশা করি এই উদ্যোগের ফলে আমাদের একটা যুগান্তকারী পরিবর্তন সড়ক শৃঙ্খলার মধ্যে আসবে। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে
পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করব। মহাসড়কে কেউ চাঁদাবাজি করলেও তা ক্যামেরায় ধরা পড়বে, এতে চাঁদাবাজির প্রবণতাও কমবে বলে তার আশা। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য করলে তার উপরে ফাইন আরোপ করা হবে। অটোমেটিক্যালি এটা বিআরটি এর কাছে চলে যাবে। প্রাথমিক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 5 শতাধিক স্থানে 1427টি এআই ক্যামেরা বসানো হয়েছে। আশিক মাহমুদ, 71, নারায়ণগঞ্জ। নরসিংদী কারাগার থেকে পালানো 9 জঙ্গির 3 জন এখনো ধরা ছোঁয়ার বাইরে। কারা মহাপরিদর্শক বলছেন, কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী থাকায় জঙ্গিদের সাধারণ বন্দীদের থেকে পুরোপুরি আলাদা রাখা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে পালিয়ে যাওয়া 166 বন্দির নথিও কারা অধিদপ্তরের কাছে নেই। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের মোবাইল ব্যবহারের অভিযোগও পুরোপুরি অস্বীকার করেননি আইজি প্রিজন। বিস্তারিত নাদিয়া শারবিনের প্রতিবেদনে। 19 জুলাই 2024 নরসিংদীর কারাগারে হামলার পর পালিয়ে যায় 826 জন বন্দী। তাদের মধ্যে জঙ্গিবাদে অভিযুক্ত ছিলেন 9 জন। তাদেরই একজন জুয়েল ভুইয়া ওরফে ওস্তাদ। 2023 সালে হিজবুত তাহরীরের সদস্য অভিযোগে গ্রেফতার হয় সে। জুলাইয়ে পালিয়ে যাওয়া 6 দিনের মাথায় গ্রেফতার হলেও সেপ্টেম্বরে আবার জামিনে বেরিয়ে আসে। এরপর চলতি বছরের 16 আগস্ট আবারও রাজধানীর ডেমরার শারুলিয়া থেকে 2টি হাতবোমা সহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এভাবে জুলাই অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালানো জঙ্গিদের নতুন করে বিভিন্ন বোমা বিস্ফোরণ ও উগ্রবাদী কার্যক্রমে জড়িত থাকার তথ্য ভাবিয়ে তুলেছে কারা কর্তৃপক্ষকেও। আমরাও একটু চিন্তিত যে এরকম যদি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশন আছে কিনা। 5 আগস্টের পর কারাগার থেকে পালানো 2200 বন্দীর মধ্যে 690 জন এখনো পলাতক। এর মধ্যে নরসিংদীর সেই কারাগার থেকে গায়েব হয়ে গেছে পলাতক 166 জন বন্দীর তথ্য। সকালে নিজ অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানান কারা মহাপরিদর্শক। ওই সময় জানা আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি। পুলিশের অভিযোগ, কাশিমপুর কারাগারে থাকা অবস্থাতেই এই জুয়েলের সাথে সম্পর্ক তৈরি হয়েছিল বোমারু মামুনের। এভাবে জঙ্গিদের সাথে সাধারণ বন্দীদের রাখা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কারা মহাপরিদর্শক জানান, দেশের 75টি কারাগারে গড়ে 80,000 বন্দী থাকলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে 98,000-এ। এই বন্দির সংখ্যাটা বাড়ার কারণে আমাদের বন্দির একটা জাম্প হয়েছে। তো আমরা এটা সরকারের অলরেডি নজরে এনেছি। কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। হয়তোবা সে ওই ওয়ার্ড অথবা সেই বিল্ডিংয়ে থাকার কারণে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা এসেছে। তো হয়তোবা আমাদের কিছু দুর্বলতা ছিল ম্যানেজমেন্টে। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলতে পারেন এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেননি তিনি। 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। তবে কারাগারে চিকিৎসক সংকটের অভিযোগ স্বীকার করলেও অবহেলা বা নির্যাতনে কারো মৃত্যু ঘটেনি বলে দাবি তার। তো প্রতিটা মৃত্যুকে কিন্তু আমরা ইনভেস্টিগেট করি। 2025 সালে আমাদের কারাগারে টোটাল মারা গিয়েছেন আমাদের হিসাবে 187 জন, মানে 2025 সালে। 2026 সালে এখনো চলমান আছেন। পুরো সারা বছরে প্রায় 9 লাখের অধিক বন্দী আমরা টার্ন ওভার করি। সো ওখান থেকে যদি 136 জন অথবা 187 জন মৃত্যুবরণ করেন, এটা যদি গড় মৃত্যু দেশের অন্যান্য স্থানের মৃত্যুর সংখ্যার সাথে তালি করেন, দিস ইজ প্রবাবলি নট সিগনিফিকেন্ট। এদিকে দেশের কারাগারে 379 জন বিদেশি বন্দীর মধ্যে 170 জনের সাজা শেষ হয়ে গেছে বলে জানান তিনি। জবাবদিহিমূলক প্রতিষ্ঠান রূপান্তরের প্রয়োজনীয়তা। নাদিয়া শারমিন, 71, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী আবেদন প্রত্যাহার করেননি। ফলে আগামী 20 আগস্ট 2 প্রার্থীর মধ্যেই ভোট গ্রহণ হবে। বিকেলে ব্রিফিংয়ে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি। আগামী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। বৈধ এবং অবৈধ ভোট গণনা শেষে সংসদ কক্ষে ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালটের রং হবে সাদার উপর কালো প্রিন্ট। নির্বাচনী প্রক্রিয়ায় 20 জন নির্বাচনী কর্মকর্তা থাকবে বলে জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোটারের সংখ্যা হচ্ছে 349 এবং 349টা ব্যালটই থাকবে, ঠিক আছে। ভুল হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে আমরা হয়তো কিছু বাড়তি কয়েকটা ব্যালট রাখবো। ব্যালট পেপারটা অধিবেশন কক্ষে, সংসদ অধিবেশন কক্ষেই আমরা ভলান্টিয়ার্সরা যারা আছি, আমরা বলছি আপনার নির্বাচন সহায়ক কর্মকর্তা, যেখানে আমি নিজেও একজন, সেখানে আমরা নিজেরাই হ্যান্ড ক্যারি করে মাননীয় সংসদ সদস্যের কাছে পৌঁছে দেব। হ্যাঁ, ভোটের দিনে 2টা থেকে। ব্যালটের রংটা আছে সাদার উপরে কালো প্রিন্ট। ওকে। এদিকে গত 6 মাসে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দেশে এখন একদলীয় শাসন ও আওয়ামী লীগ পুনর্বাসনের হীন চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের 6 মাসের কার্যক্রম মূল্যায়ন নিয়ে বিকেলে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোলাম পরোয়ার দাবি করেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া সরকারের অন্যতম ব্যর্থতা। তার দাবি, গ্যাস বিদ্যুতের সংকট নিরসনেও বিএনপি ব্যর্থ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্ত হত্যা ও সীমান্তবর্তী এলাকায় পুশিন ঠেকাতে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। অভিযোগ করেন, সরকারের প্রশ্রয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা আবারও সক্রিয় ও পুনর্বাসিত হচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহ কোনো খাতেই এই সরকার সফল হতে পারেনি বলে দাবি করেন তিনি। এই প্রথম গণভোটের গণরায়ের ব্যাপারে সরকারের সরাসরি নেতিবাচক ভূমিকাই হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা, যেটা জাতিকে এখন একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এবং জুলাই অভ্যুত্থানের একসাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নটাই শেষ হতে বসেছে। আবার সেই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের মতো এই সাংবিধানিক কাঠামোকে তারা ধরে রাখতে চায়। মৌলিক 10টি সাংবিধানিক এবং প্রশাসনিক ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে সেই ফ্যাসিবাদী যুগের সংবিধান ধরে রেখে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছাড়া সমস্ত সাংবিধানিক পদে দলীয় লোক নিয়ে ওরা পদকে উন্মুক্ত করে আলটিমেটলি বিএনপি জাতির কাছে দেওয়া ওয়াদাকে ভঙ্গ। বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। তবে মৌসুম না থাকায় কিছু সবজির দাম চড়া বলে স্বীকার করেন তিনি। এতে কৃষকরা পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন বলে মনে করেন কৃষিমন্ত্রী। এদিকে বর্ষা মৌসুমে কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধে দেশে আধুনিক পদ্ধতিতে ফলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, সারের পর্যাপ্ত মজুদ থাকার পরও ষড়যন্ত্র করে সংকট দেখানো হচ্ছে। বিস্তারিত শারমিন নিরার রিপোর্টে। বর্ষা মৌসুমে সবজির বাজারে যেন লেগেছে আগুন। করলা থেকে পটল কিংবা কাঁকরোল 80 টাকার নিচে মিলছে না। আর কাঁচামরিচের দামের ঝাঁজ আগে থেকেই বাড়তি। কৃষিমন্ত্রী বলছেন, তিনি নিজেও বাজারে যান। বর্ষার কারণে সবজির দাম বেশি, এতে ন্যায্য মূল্য পাচ্ছে কৃষক। কাঁচামরিচ, টমেটো, আদা আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। একটা কৃষক 80 টাকা 1 কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয় একটু দেখেন না। ব্যাটারও তো ফ্যাট আছে, সংসার আছে, বাঁচতে তো হইল। যে কনসেপ্টে আমরা মিনি কোল্ড স্টোরেজে যাচ্ছি, কৃষক যেখানে ফলাবে তার গ্রামে এসে কাঁধে ভারে মাথায় নিয়ে কোল্ড স্টোরেজে নিয়ে রাখবে, কোনো ক্যারিং কস্ট নাই, তাহলে তার কস্টিংটা করে যাবে। প্রশ্নের জবাবে বলেন, দেশে সারের কোনো সংকট নেই, সিন্ডিকেট করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোনো রকম কোনো শর্টেজ নাই, সারপ্লাস আছি আমরা অনেক। গত বছর এই সময় যা ছিল তার থেকেও বেশি আছে। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা প্ল্যান ওয়াইজ একটা ষড়যন্ত্রের অংশ। কিছু লাভ নাই, কিছু হবে না। আমাদের যত কিছুই করুক, ইনশাআল্লাহ আশা করি আস্তে এটা কন্ট্রোলে আসবে। এদিকে সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় বাজারে কিছু জিনিসের দাম বেড়েছে। উৎপাদন করবেন সেটার জন্য জ্বালানি, সেটা গ্যাস হোক ইলেকট্রিসিটি হোক, তাহলে সেটা কম হতে হবে। আপনার যিনি উৎপাদন করেন যে শ্রমিক, তার প্রোডাক্টিভিটি বেশি হতে হবে, উৎপাদনশীলতা বেশি হতে হবে। আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো হতে হবে, যাতে আপনি সাশ্রয়ী মূল্যে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করতে পারেন।
এরকম অনেকগুলি জিনিস মিলে একটা আইডিয়াল কন্ডিশনে পৌঁছা যায়। এর আগে সচিবালয়ে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন তারা। দু দেশের স্বার্থে বাণিজ্যিক সম্পর্ক আরো ভালো করা উচিত বলে মনে করেন মন্ত্রী। প্রত্যেকটা জিনিসই তো ইন্টারলাইন্ড, আপনি কিছু থেকে কোনো কিছুকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে পারেন না। তো আমরা আগামী দিন আশাই করতে পারি যে দুই দেশের উন্নতির স্বার্থেই ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ সম্পর্ক, ট্রেড রিলেশন, এটি যত বেশি আগানো যায় সেটি ভালো। বাণিজ্যিক যে এই যে ব্লকগুলি, ট্রেড ব্লকগুলি, রিজিওনাল ব্লকগুলি হয়, এগুলি হয়ই তো অর্থনীতির প্রসারের জন্য। আবারও সীমান্ত হাট চালুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সেটার ব্যাখ্যাটাই আমি আপনাকে দিয়েছিলাম। ধন্যবাদ। শারমিন নীরা, ৭১, ঢাকা। ১৬৬ দিনের দীর্ঘ অপেক্ষার পর নতুন কমিশন পেয়েছে দুর্নীতি দমন কমিশন। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানের নেতৃত্বে নতুন কমিশনের সদস্যরা দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে কমিশনে যোগ দেন। অন্য দুই কমিশনার হলেন ডক্টর জাহাঙ্গীর আলম খান ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়া। কাল থেকে নিয়মিত অফিস করবেন তারা। ইমতিয়াজ সনির প্রতিবেদন। ১৬৬ দিনের অপেক্ষার অবসান, অবশেষে নতুন কমিশন পেল দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার রাতে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানকে। একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় ডাক্তার জাহাঙ্গীর আলম খান ও ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়াকে। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। দুদক আইন অনুযায়ী চেয়ারম্যান ও কমিশনাররা 5 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নতুন চেয়ারম্যান বিচারপতি AKM আসাদুজ্জামান গত বছরের 25শে মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি অবসরে যান তিনি। এরপর এবার দায়িত্ব নিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে। কমিশনার হিসেবে যোগ দেওয়া ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়া জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক কর কমিশনার। অন্তর্বর্তী সরকারের সময় অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল FRCর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। অপর কমিশনার ডক্টর জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। তিনি 1985 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নতুন কমিশনের 3 সদস্য। যোগদানের আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল থেকে নিয়মিত অফিস করবেন বলে জানিয়েছেন দুদক সচিব। আজকে তারা বেলা 2টার সময় ক্যাবিনেট ডিভিশনে যোগদান করেছেন। রাষ্ট্রপতির কাছে যোগদান করতে হয়, মাধ্যম হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। এটি আজকে এন্ডোর্স হবে আশা করি, এবং আগামীকাল থেকে ওনারা আমাদের অফিসে আসবেন এবং কাজ শুরু হবে ইনশাল্লাহ। নতুন কমিশন দায়িত্ব নেওয়ায় দুদকের দীর্ঘদিনের স্থবিরতা কাটবে। একই সঙ্গে অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনার কার্যক্রমে গতি আসবে বলেও জানান তিনি। আগামীকাল থেকে নতুন যাত্রা শুরু হবে দুদকের। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। রাজধানীতে নারীদের জন্য আলাদা পিঙ্ক বাস সার্ভিস চালু করল সরকার। ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি গাড়ি দিয়ে যাত্রা শুরু করেছে BRTCর দোতলা এসব বাসে চালক ও কন্ডাক্টরও নারী। টিকেটিং, ইন্টারনেট ও CCTV ক্যামেরায় সুসজ্জিত থাকছে বাসগুলো। পর্যায়ক্রমে পিঙ্ক বাস সার্ভিসের রুট ও গাড়ির সংখ্যা বাড়িয়ে সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। গাদাগাদি আর ঠেলাঠেলি করে গণপরিবহনে ওঠা নারীদের প্রতিদিনের ভোগান্তির চিত্র। রাজধানীর ব্যস্ত সড়কে নারী যাত্রীদের জন্য এ যেন এক যুদ্ধ। নিরাপত্তাহীনতা আর হেনস্থার ভয় কাটিয়ে নিশ্চিন্তে যাতায়াত এতদিন ছিল অনেকটাই অনিশ্চিত। এসব ভোগান্তি ঘোচাতে এবার নতুন দিগন্তের সূচনা করল সরকার। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী BRTC চালু করল বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। দোতলা গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টরও নারীরাই। নিরাপদ ও আধুনিক সেবা নিশ্চিতে প্রতিটি বাসে যুক্ত রয়েছে টিকেটিং সুবিধা, উচ্চ গতির ইন্টারনেট এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য CC ক্যামেরা। প্রাথমিক পর্যায়ে ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি বাস চালু হলেও খুব দ্রুতই বহরে যোগ হবে আরও 100টি বাস। ঢাকার 9টি রুটে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলা এই বাস থামবে 114টি স্টপেজে। এখন যেহেতু এটা শুরু হয়েছে, আমার মনে হয় আস্তে আস্তে এটা আরও বাড়বে এবং নারীরা যখন
সাবধানে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে, তখন সরকার থেকে আমার মনে হয় এই উদ্যোগটা নেওয়া হবে বাস আরও বাড়ানো। ভাঙা ভাঙা বডি ফিটনেস যে গাড়িগুলি, এগুলি আসলেও নতুন গাড়ি পাইলেই অনেক যাত্রী নিয়ে পারাপারি কারাকারি করে, যেন আমাদের মহিলাদের অনেক সম্মান দেয়, প্রথম অবস্থায় আমাদের চাপ না দেয়। তাহলে আমরা যদি এরকম সম্মান পাই তাহলে আরও উৎসাহিত বাড়বে গাড়ি চালানোর জন্য। মহিলা বাস সার্ভিস চালানোর জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হয়। আমরা সফলভাবে উত্তীর্ণ হয়ে আজকে মহিলা বাস সার্ভিসে মহিলা চালক হিসেবে আমি এখানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পিঙ্ক বাস সেবার উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী। বলেন, নির্বাচনী ইশতেহারের আরেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করল সরকার। আজকে যে সেবাটা আমরা পাবো, 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে। আমি এই কারণে বলছি যে এক্সিস্টিং যে আমাদের লজিস্টিক সাপোর্ট এবং লোকবল আছে, তারা নতুন একটা ধারণার মধ্যে যাচ্ছেন। পরিপূর্ণভাবে প্রস্তুত নাও থাকতে পারেন, বাট প্রতিদিনই আপনাদেরকে এই যে ব্যবস্থাপনা তার উন্নতি করতে হবে, যাত্রী বান্ধব করতে হবে, নিরাপদ করতে হবে। নারী যাত্রীরা যাতে সেখানে চড়তে এবং যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে উৎসাহিত হয়, সেটি করতে হবে। আগামী 6 মাসের মধ্যে নারীদের জন্য আরও 100টি ইলেকট্রিক বাস যুক্ত হবে বলে জানান মন্ত্রী। সাজিদ সরকার, 71, ঢাকা। এদিকে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও চালু হয়েছে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও হেল্পার হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা। এতে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য সড়কে প্রচলিত হেনস্থাগুলো দূর হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। সহকর্মীদের তথ্য ছবিতে রিপোর্ট। মঙ্গলবার সকালে বগুড়া বিআরটিসি ডিপোর সামনে 2টি রুটে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। নারী দ্বারা পরিচালিত বাস দুটি বগুড়ার শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী রুটে চলাচল করবে। বাংলাদেশে প্রথম বিআরটিসি মহিলা বাস সার্ভিস চালু করতেছে, এটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস। উদ্বোধনীতে সংসদ সদস্য জানান, বিশেষ এই বাস সার্ভিস নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এই সেবা চালু হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের অর্ধেক যে নারী, তাদের জন্য তিনি ভাবেন, চিন্তা করেন, এবং এই কারণেই আজকে তারা যেন সহজে যাতায়াত করতে পারে তাদের সুবিধার্থে এটি দেওয়া হয়েছে। এবং পাশাপাশি তাদের কর্মসংস্থানও এখানে হবে, যে কারণ এখানে ড্রাইভার যিনি থাকবেন তিনি মহিলা থাকবেন, কন্ডাক্টর তিনি মহিলা থাকবেন, হেল্পার যিনি থাকবেন তিনি মহিলা থাকবেন। এই উদ্যোগে খুশি এলাকার নারীরা। তারা জানান, এতে কর্মজীবী নারী সহ সাধারণ শিক্ষার্থীদের সড়কে হেনস্থা দূর হবে। ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাতে অনেক বৃহৎ সাফল্য অর্জন করা যায়। 2টা বাস দিয়ে চালু করেছে। আগামী দিনে মহিলাদের যেটুকু প্রয়োজন এটা সরকার অনুভব করে বাকি বাসগুলো সার্ভিস চালু করবে। একটা এটার বিশেষ সুবিধা, মহিলা সার্ভিস যেহেতু আমাদের বিআরটিসির পার্মানেন্ট মহিলা চালক, মহিলা কন্ডাক্টর এবং হেল্পার, এটা মহিলা থাকবে। এখানে কোনো পুরুষ যাত্রী উঠবে না, সেফলি মহিলারা এভাবে চলাচল করবে। একইভাবে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা হয়ে কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে চলাচল করবে বাস দুটি, যার সর্বনিম্ন ভাড়া করা হয়েছে 10 টাকা এবং সর্বোচ্চ 68 টাকা। খুব ভালো লাগতেছে যে আসলে নারী ড্রাইভারদের জন্য এই গাড়িটা ছাড়া হয়েছে। তো আমি মনে করি যে আমাদের মতন যত আরো নারী ড্রাইভার হোক, নারীদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বিআরটিসির মাধ্যমে বাসগুলো চালু করে। তারপর নারীদের নিরাপত্তার দিকগুলা নিশ্চিত করা হয়েছে। যদি মেয়ে ড্রাইভার হেল্পার থাকে, মেয়েদের একটা নিরাপত্তা নিশ্চিত হবে, মেয়েরা রাতের বেলা সেফলি যাতায়াতটা করতে পারবে। উদ্বোধন শেষে পিঙ্ক বাস কালুরঘাট থেকে পতেঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বনশ্রী হালদার, 71। 25 বছর পর হুইলচেয়ারে দেশে ফিরেছেন ফরিদ। খুঁজছেন স্বজনদের। দালালের খপ্পরে পড়ে 10 বছরের যে শিশু বাবাসহ জাহাজে করে একদিন দেশ ছেড়েছিলেন, তিনি ফিরেছেন 35 বছর বয়সে। ফরিদের গল্পটা যেন আবারও দেখালো বাংলাদেশ থেকে কাজের জন্য বিদেশে যাত্রা কতটা অনিরাপদ। আরো জানাচ্ছেন শারদ শারমিন।
25টি বছর দীর্ঘ 9000 দিন, কিন্তু এই ফেরা কোনো উৎসবের নয়, কোনো আনন্দের নয়। মঙ্গলবার ভোর 5:15টার দিকে হুইলচেয়ারে করে তুরস্ক থেকে দেশে ফেরেন ফরিদ। বিমানবন্দরে তখন মোহাম্মদ ফরিদের সঙ্গী কেবল একটি ট্রাভেল পাস আর এক মহাসমুদ্র নীরবতা। তুরস্কের অচেনা গলি থেকে আশকোনার ব্র্যাক সেন্টার, তার চারপাশ বদলেছে কিন্তু বদলায়নি তার ভাগ্যের নির্মম পরিহাস। বাবার নাম মোহাম্মদ আয়ুব আলী এবং মায়ের নাম নূরজাহান। তার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াংপাল ইউনিয়নের মরিচ্চা বাজার এলাকায়। এটুকুই শুধু স্মরণে আছে ফরিদের। 2 যুগেরও বেশি সময় নিষ্ঠুর থাবায় ফরিদ ভুলে গেছেন অনেক কিছুই, কিন্তু ভুলতে পারেননি মায়ের মুখ। আমার মাল্লায় বহুত বছর আগে আমার মা বাবা তো অনেকে নেই খানদানি আমার মাল্লা বহুত পেট পড়ে। মাকে না জানিয়ে 10 বছর বয়সে ফরিদকে নিয়ে দালালের মাধ্যমে সমুদ্র পথে জাহাজে করে করাচিতে পাড়ি জমায় বাবা। এরপর সেখানে রেল লাইনে 2 পা হারায় ফরিদ। আবারও দালালের খপ্পরে পড়ে তুরস্ক যাওয়া। বাংলার উর্দুর মিশ্রণে ফরিদের মুখে শোনা সবই যেন থ্রিলার উপন্যাসকে হার মানায়। আমার তো চুরি আমার আব্বাই করাচি আমার লয়ে গেছে ওর ইয়ার পরে করাচির মাঝে কিছু তাকিয়ে না বাঁধনা ইয়ার পরে আমার ট্যাংলের মাঝে হাঁটতে গেছে ওর হারিয়ে গেল পরে বাঁধনা মাধ্যমে বাধা আমি তুর্কি গেলাম। ইউনিসেফের রিপোর্ট বলছে প্রতি মাসে গড়ে প্রায় 400 জন নারী ও শিশু পাচারের অন্ধকারে চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। ব্র্যাকো বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের যৌথ তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে 80 থেকে 90 হাজার মানুষ ডিপোর্ট বা শূন্য হাতে দেশে ফিরে আসেন। প্রবাসীদের নিয়ে কাজ করা এই কর্মকর্তা বলেন, নিঃস্ব হয়ে আসা এই মানুষগুলোর দায়িত্ব কেউ নেয় না। পরিবারের আসলে কি অবস্থায় এতদিন পরে প্রায় 25 বছর পরে তাও তো আমরা জানি না। এখন যদি পরিবার ঠিকানা না পায় তাহলে সে কোথায় যাবে? পরিবারের ঠিকানা পেলেও পরিবার থেকে গ্রহণ করবে কিনা এই অবস্থাতে, এই 2 পা নেই তার অক্ষম মানুষ, কোথাও যদি জায়গা না হয় তার জায়গাটা আসলে হবে কোথায়? ফরিদের স্বজনদের সন্ধান পেলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল। দীর্ঘ প্রবাস জীবনে পরিবারের সাথে যোগাযোগহীনতা আর শারীরিক অসুস্থতা ফরিদকে এক অনিশ্চয়তার জীবনের দিকে ঠেলে দিয়েছে। ফরিদের মতো প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন দেশের কারাগার আর ডিটেনশন সেন্টার থেকে নিঃস্ব হয়ে বিমানবন্দরে ফেরে। তাদের অনেকেই আর কোনোদিন আপন ঠিকানায় ফিরতে পারে না। তাদের আশ্রয় হয় বিভিন্ন সেন্টারে, ফরিদের মতোই। কিন্তু ফরিদ প্রত্যাশা করছে সকলের সহযোগিতা পেলে সে নিশ্চয়ই তার প্রিয়জনদেরকে খুঁজে পাবে। শাহনাজ শারমিন, 71, ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার, আশকোনা, ঢাকা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যুক্ত হওয়ার পর সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই অঙ্গীকার করেন তারা। দলের আদর্শ ধারণ করে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতিও দেন স্থায়ী কমিটির এই নতুন চারবুক। মাহিন ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলেও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে 4 নেতাকে যুক্ত করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নতুন দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির 4 সদস্য। শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, দলকে আরও গতিশীল করে সরকারের কাজে সহায়তার পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবেন তারা। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা যাতে দ্রুত গতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। এখানে যে আমরা 4 জন আছি। স্থায়ী কমিটির আরেক সদস্য আমানুল্লাহ আমান বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ভোটাধিকার ফিরেছে, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। ক্রান্তিকালে এই জিয়া পরিবার জনগণের পাশে ছিল। স্বাধীনতা যুদ্ধকালে জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন এবং আজকে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
নেতৃত্ব দিয়েছেন। নীতি নির্ধারণী ফোরামের জায়গা পাওয়া আরেক সদস্য ফরহাদ আলিম ডোনার বলেন, বিরোধী দলের আক্রমণাত্মক বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সংযত ও দায়িত্বশীল ভূমিকা দেশবাসীর কাছে প্রশংসিত। যে অত্যাচার নির্যাতন হয়েছে তারপরে উনি কোনো মন্তব্য করেন নাই। ঠিক একইভাবে আমরা খেয়াল করতেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কোনো বক্তব্যে কোনো বিরোধী দলকে বা কাকে বিষয়টা করেন না। এই যে একটা গুণ, এটা মানুষ গ্রহণ করছে। এ সময় ইসমাইল জবিউল্লাহ দলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব সফলভাবে পালনের অঙ্গীকার করেন। তা জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ এবং জাতিকে গড়ে ওঠার সঙ্গে আমরা যেন একত্রে কাজ করতে পারি। আগামীতে কাউন্সিলের মাধ্যমে দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানোর উদ্যোগও রয়েছে বিএনপির। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথে